দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনপ্রতিনিধি অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আনার চেষ্টা করি জনগণ আসলে যাদেরকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি করে জাতীয় সংসদে পাঠিয়েছে, সেই সব প্রতিনিধিরা কতটা আসলে মানুষের প্রতিনিধি হয়ে উঠতে পারলেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। এছাড়াও গণতান্ত্রিক এই রাষ্ট্রের মানুষ কতটা সচেতন, আর ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিগণ দায়িত্বে বা ক্ষমতায় কতটুকু মহান। জনগণ আর সংসদ সদস্যদের একে অপরের প্রত্যাশা এবং ক্ষমতার মাপকাঠিতে উন্নতি ও কল্যাণের পক্ষে কার কি অবস্থান, এসব কিছু নিয়ে আমাদের এই আয়োজন। আজকে দর্শক আমরা স্টুডিওতে অতিথি হিসেবে পেয়েছি যশোর ২ আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ তৌহিদুজ্জামান তুহিনকে। ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটি দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই, আপনি পেশায় ব্যক্তিগতভাবে একজন ডাক্তার এবং খুবই প্রথিতযশা আমাদের দেশে, খুবই জনপ্রিয় একজন ডাক্তার। সেখান থেকে রাজনীতির মাঠে আসলে কেন এলেন, যেহেতু আপনি নতুন এমপি হয়েছেন এবং একেবারেই নতুন পথ চলা, এই নতুন পথে কেমন লাগছে আপনার অনুভূতি, এবং মানুষের সেবা কি চিকিৎসায় থেকে করা যেত না, এমপি হতে হলো কেন? আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। ছোটবেলা থেকে আমি পড়াশোনা করে নিজেকে একজন ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত করেছি। ডাক্তার হিসাবে আমি সারা দেশের মানুষের চিকিৎসা সেবার পাশাপাশি আমার বৃহত্তর এলাকার গণমানুষেরও চিকিৎসা সেবা দিয়ে থাকি। আমি দীর্ঘ 5 বছর ধরে আমার প্রয়াত মা বাবার নামে প্রতিষ্ঠিত একটা ফাউন্ডেশন, খুব ছোট্ট সাজানো পরিপাটি একটা সুন্দর পরিবেশে আমি আমার এলাকার গ্রামীণ জনপদের মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছিলাম। আসলে চিকিৎসা সেবাও একটা জনসেবা। রাজনীতি এটা আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করার একটা সুযোগ, মানুষের কাছে যাওয়ার সুযোগ। যেমন আমি আপনাকে বুঝিয়ে বলি যে যখন আমি চিকিৎসা সেবা দিতাম, আমার কাছে হয়তো 60 জন 70 জন, খুব বেশি হলে 100-110 জন লোক আমার কাছে আসতেন। তাদের যে শারীরিক সমস্যার কথা, বিভিন্ন অসুখ বিসুখের কথা আমি মনোযোগের সঙ্গে শুনতাম, তারপরে তাদেরকে আমি একটা চিকিৎসা সেবা দিতাম। কিন্তু এখন হয়েছে কি, রাজনীতির কারণে বা আমি এলাকার জনপ্রতিনিধি, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার কারণে আমি এখন অনেক মানুষের কাছে খুব সহজে পৌঁছাতে পারি। সেখানেই আমি তাদের সঙ্গে তাদের চিকিৎসা সেবার পাশাপাশি এলাকার সমস্যা, স্কুল কলেজের সমস্যা, এলাকার উন্নয়ন, অবকাঠামো, পাশাপাশি চিকিৎসা সেবা, ইভেন আমি পথে ঘাটে, চায়ের দোকানে, কোনো অফিস আদালতে, সেখানেও অনেক রুগী এসে আমার কাছে সমবেত হয়। আমি অত্যন্ত ধৈর্য সহকারে ওনাদের কথা শুনি এবং সাথে সাথে চেষ্টা করি ওনাদের ওই সমস্যাগুলার সহায়তা দেওয়ার এবং ওনাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমি সচেষ্ট থাকি। যেহেতু আপনার চেষ্টার কথাটা চলে এলো এবং আপনি আপনার এলাকার মানুষদের ব্যক্তিগতভাবেই করছেন এবং আপনার রাজনৈতিক জায়গা থেকে করার চেষ্টা করছেন, আপনার এলাকার মানুষের কথা আমরা এবার একটু শুনে আসতে চাই। তারা আসলে আপনাকে নিয়ে কি ভাবছে বা কি বলতে চাইছে। দৌলতুন্নেসা ওয়াক ফাউন্ডেশন থেকে আমরা সেবা নিচ্ছি। এখানে আমাদের দোরগোড়ায় স্বল্প ব্যয়ে খুবই সুন্দর উন্নত মানের চিকিৎসা, যেখানে ঢাকার মতোই চিকিৎসা এখানে। বর্তমান এমপি সাহেব উনি ওনার মায়ের নামে আব্বার নামে এই ফাউন্ডেশনটা করেছেন। এটাতে আমরা ফ্রি চিকিৎসা পাচ্ছি। এলাকায় যারা গরিব দুস্থ মানুষরা আছে, তারা অল্প টাকার ভিতরে তিনি দেখাতে পারছে, তার কাছে অনেকে এই জন্য অনেক উপকৃত হচ্ছে। নির্বাচনের মধ্যে সর্বত্রই বক্তব্য দিয়েছিলেন যে আপনারা আমাকে ভোট দেন, নির্বাচনের পর আপনাদের দায়িত্ব আমি নেব। ইতিমধ্যে উনি তার দেয়া কথা অনুযায়ী কার্যক্রম শুরু করেছেন। আশা করি এভাবে থাকলে আগামী দিনে জিগরগাছা চৌগাছাবাসী ভালো থাকবে, আমরা ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। বেশ চমৎকার কিছু কথা শুনলাম এবং মনে হচ্ছে যে আপনি আস্থার জায়গাটায় বেশ শক্তিশালী অবস্থানে আছেন। একটি কথাকে কোট করে আমি পরের প্রশ্নটা আপনাকে করতে চাই যে সরাসরি সেবা দিচ্ছেন বা খুব সহজেই তারা ডাক্তারের সেবা পাচ্ছে, এই বিষয়গুলোকে ছাপিয়ে একজন কিন্তু বলছিলেন যে ঢাকার মতো সেবা, এবং ঢাকায় যে স্বাস্থ্যসেবাটা, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে দেশের বিভিন্ন জায়গায় ততটা মানসম্মত সেবার জায়গাটা পাওয়া যাচ্ছে না, কিন্তু তারা ভাবছে যে ঢাকার মতো সেবা আপনি ওখানে দিচ্ছেন। এবার আপনার ফাউন্ডেশন নিয়ে কিছু শুনতে চাই, কি করছেন আসলে? আসলে আমি বলি ঢাকার মতো সেবা মানে যে আমাদের গ্রামীণ জনপদের মানুষ, ওনারা যখন ঢাকাতে চিকিৎসার জন্য আসেন, ওনারা অনেক সমস্যার সম্মুখীন হন।
প্রথমত অনেকে থাকার জায়গা থাকে না, একজন রুগী এককভাবে আসেন না, ওনার সঙ্গে ওনার অ্যাটেন্ডেন্ট থাকেন, ওনার আত্মীয় স্বজন কেউ একজন সাথে করে নিয়ে আসে। সুতরাং তাদের থাকা খাওয়া এবং চিকিৎসা সেবা নেওয়া অনেকটা দুরূহ এবং অনেক কষ্টসাধ্য এবং ব্যয়বহুল একটা প্রসেসের ভিতরে ওনারা চলে যান। তো আমি আসলে করতাম কি, গত প্রায় 5 বছর ধরে প্রতি শুক্রবারে আমি যে ওখানে আমাদের এলাকার জটিল কঠিন হৃদরোগী, কিডনি রোগী, ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগী, এনাদের সুন্দর পরিবেশে, গ্রামীণ সবুজ পরিবেশে আমার ওই ফাউন্ডেশনে আমি ওনাদেরকে চিকিৎসা সেবা দিতাম। এবং আমার ভিতরে কোনো তাড়াহুড়া নেই, মানুষের কথা আমি ধৈর্য ধরে শুনি, ওনাদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করি। অনেক মানুষ আছেন যেনারা বিনা পয়সায় এই চিকিৎসাটা নেয়। আর ওখানে আমি 13 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। সেই জন্য তাদের সেই বেতন নির্বাহ এবং আনুষঙ্গিক খরচাদির জন্য ওখানে 200 টাকা রেজিস্ট্রেশনের বিনিময়ে তারা সেখানে রুগী দেখাতে পারে। কথা আছে, যারা দিতে পারে না তারা আমরা বিনামূল্যে আমরা তাদের চিকিৎসা সেবা দিয়ে থাকি এবং এই টাকাটা ওই প্রতিষ্ঠানের স্বার্থেই খরচ করা হয়। সেই জন্য অনেকে বলেছে বিনামূল্যে এবং স্বল্প মূল্যে এই সেবাটা। যেহেতু আমি ঢাকার ডাক্তার, আমি অত্যন্ত একটা ভালো প্রতিষ্ঠানে স্কয়ার হসপিটালে কাজ করি, সেখানে ডাক্তারের ভিজিট অনেক বেশি, কয়েক হাজার টাকা। তো সেই তুলনায় তারা যেহেতু সহজে এবং সুলভে চিকিৎসা সেবাটা পেয়ে থাকে, এই জন্য আমার যে এলাকার যে ভোটার, আমার এলাকার জনগণের অনুভূতি অনেকটা এরকম যে ঢাকার চিকিৎসা তারা বাড়িতে বসে, এলাকাতে বসে নিতে আমরা পারে। কিন্তু করোনা মহামারীর সময় আমাদের পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে প্রেক্ষাপট সেটা খুব ভালোভাবে টের পেয়েছি। সেই জায়গা থেকে আমরা সবসময় যে অভিযোগগুলো শুনতে পাই আসলে আমাদের উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানকার দুরবস্থা বা ঠিকঠাক মতো ডাক্তারের পোস্টিং হচ্ছে না। তেমনি একটি জায়গা ঝিকরগাছা যে উপজেলা কমপ্লেক্স, সেখানে 50 শয্যার একটি ব্যবস্থা ছিল, কিন্তু তার চেয়েও বেশি পরিমাণ রোগী যাচ্ছে এবং ভোগান্তির মাত্রাটা অনেক বেশি। আমরা আপনার সেবার পাশাপাশি আপনার এলাকার মানুষের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন? আপনি সঠিক বলেছেন। আসলে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির ভিতরে বিশাল গরমিল রয়ে গেছে। আমাদের ঝিকরগাছা উপজেলা থানা যে হেলথ কমপ্লেক্স, এটা পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটা 30 বেডের ছিল, কিন্তু এটা পর্যায়ক্রমে 50 বেডে উন্নীত হয়েছে। কিন্তু এর ম্যান পাওয়ার, আজকেই আমার কাছে তথ্য এসেছে যে আমাদের ডাক্তার থাকার কথা 27 জন, আমাদের ওখানে ডাক্তার আছে মাত্র 7 জন। আমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা থাকার কথা হচ্ছে 49 জন, সেখানে আছে 22 জন। আমাদের দেশে একজন নার্সের মানে একজন ডাক্তারের বিপরীতে 3 জন নার্স এরকম থাকার কথা, সেখানে একজন। সুতরাং জনবলের স্বল্পতার কারণে যে ডিজায়ার্ড যে হেলথ সার্ভিসটা দেওয়ার কথা ছিল সেটা অনেকাংশে দেওয়া দুরূহ হয়ে যাচ্ছে। প্লাস অনেক সময় ওখানে কোনো একটা যন্ত্রপাতি ফাংশনিং নেই, ঠিকমতো কাজ করছে না, ওটার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু মেশিনারিজের অপ্রতুলতার কারণে সার্জারি বিভাগটা বন্ধ। এই মুহূর্তে কাজ করছে না, কিন্তু আমাদের ডাক্তাররা সউদ্যোগী হয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে ওনারা নিজেদের টাকায় ডায়াথার্মি মেশিনটা সচল করেছেন। সুতরাং সব ধরনের সার্জারি, ছোটোখাটো সার্জারি এবং সিজারিয়ান অপারেশন ওইটা আবার ওনারা শুরু করেছেন। সুতরাং এটা বেশ কিছুদিন বন্ধ ছিল, আপনি সঠিকই বলেছেন। সুতরাং আমি যেটা বলছিলাম যে আমাদের জনবল এবং যন্ত্রপাতি অপ্রতুলতা এবং এটা সঠিকভাবে সঠিক সময়ে এটা ঠিক করতে না পারার কারণে অনেক সময় আমাদের সার্ভিস ইন্টারাপ্টেড হয়, এটা সত্যি। এবার একটু রাজনীতির মাঠে আমরা তাকাতে চাই। দলীয় অনেককে বাদ দিয়ে আসলে এবং রানিং এমপি যিনি ছিলেন তাকেও পাশ কাটিয়ে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই মনোনয়ন পাবার পেছনে আপনার ম্যাজিকটা আসলে কি? জি, আপনাকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর কোশ্চেন করেছেন। আসলে আওয়ামী লীগের মনোনয়ন, এটা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড দিয়ে থাকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পার্টির সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন বোর্ড বসে এই সিদ্ধান্ত পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়। এটা কারোর একক সিদ্ধান্তে হয় না। আমি মনে করি যে আমার কর্ম, মানুষের সঙ্গে আমার জনসম্পৃক্ততা, আমার যোগ্যতা, মেধা এবং মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার আমার যে প্রবণতা, সেটাকে আমাকে প্রভাবিত করেছে। পাশাপাশি আপনি একটা কোশ্চেন করেছিলেন যে আমার শ্বশুর, উনিও দেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ, উনি ইতিহাসের অংশ, উনি 69 এবং 71-এ এদেশের স্বাধীনতা সংগ্রামে উনি ভূমিকা রেখেছেন। ওনার
যে পরিচিতি সেটা আমাকে হেল্প করেছে, কিন্তু সর্বোপরি পার্টির মনোনয়ন ছাড়া আমার পক্ষে তো এই মনোনয়ন নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। সেই জন্য আমি মাননীয় নেত্রীর কাছে কৃতজ্ঞ চিত্তে আমি স্মরণ করি যে উনি আমাকে মনোনয়ন দিয়েছেন বলেই আজকে আমি এই জনপ্রতিনিধি হিসাবে, এমপি হিসাবে আপনার এই অনুষ্ঠানে আসতে পেরেছি। কপোতাক্ষ নদের বিষয়টি আমরা বাংলাদেশের বিভিন্ন নদ নদীতে দেখি যে ড্রেজিংয়ের অভাবে আসলে বন্যা, জলাবদ্ধতা এবং পানি উপচে যাওয়ার যে বিষয়টি, সামনেই কিন্তু আমাদের বর্ষাকাল। আপনার এলাকার এই নদটি নিয়ে আপনি কি ভাবছেন এবং কি কি পদক্ষেপ নিয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি সঠিক বলেছেন। আমরা জানি যে আমাদের দেশের অবস্থান অপেক্ষাকৃত একটু নিচু, সুতরাং উপর থেকে প্রচুর পলি আমাদের দেশে নদী বাহিত হয়ে আসে, সুতরাং নদীর তলদেশ প্রতিনিয়ত ভরাট হয়ে যাচ্ছে। প্রতি বছর আমাদের দেশে 6.2 বিলিয়ন টনস অফ স্যান্ড আমাদের নদীর তলদেশে পড়ে। কপোতাক্ষ একটা অপ্রশস্ত নদী। আসলে এই নদীতে পানি যেটা থাকে এটা জলাবদ্ধতা, এটা স্ট্যাগন্যান্ট ওয়াটার। এই নদীর সঙ্গে যতক্ষণ না আমরা সমুদ্রের কোনো একটা নদীর সঙ্গে কানেকশন করে সমুদ্রে আমরা ফ্লোটা এনশিওর করতে না পারছি, ততদিন আমরা এখানে শুধু ড্রেজিং করে যথেষ্ট পরিমাণে পানির যদি প্রবাহ নিশ্চিত করতে না পারি, তাহলে এটা শুধু ড্রেজিং করে এই সমস্যার সমাধান সম্ভব না। তো জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আমাদের এখানে ড্রেজিং প্রক্রিয়া চলমান আছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম, খোঁজখবর নিয়েছি এবং আমি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের। উনি বলেছেন যে বেতনা নদীর সঙ্গে একটা কানেকশন দেওয়া হবে, তখন ফ্লোটা যে সমুদ্রে পড়বে তখন এটার যে প্রবাহ নিশ্চিত হবে, তখন এই পলি জমাটা অপেক্ষাকৃত কম হবে। তো সে ব্যাপারে আমাদের নজর আছে, আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলছি এবং সেই মতো চেষ্টা করছি। আপনার নির্বাচনী এলাকায় রয়েছে ঝিকরগাছা এবং চৌগাছা। ঝিকরগাছা কিন্তু আমরা দেশের ফুলের রাজধানী নামে চিনি। ক্যাপিটাল ঢাকা হলেও ফুলের রাজধানী হচ্ছে ঝিকরগাছা, এবং সেখানে গদখালি একটি জায়গা আছে, সেখানে প্রচুর ফুল চাষি রয়েছে এবং বছরের শত কোটি টাকার ব্যবসা হয়। কিন্তু মাঝে মাঝে আমরা দেখি ফুল চাষিদের বিভিন্ন সমস্যা, ফুলগুলো মাটি পচে যাচ্ছে, সেগুলো ঢাকায় ঠিকঠাক আসছে না। এই ফুল চাষিদের নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আমি ওনাদের সঙ্গে ইতিমধ্যে বসেছি, কথা বলেছি এবং আমি বাংলাদেশ রেলওয়ের ডিজি মহোদয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা যাতে একটা লাগেজ ক্যারিয়ার, ফ্লাওয়ার ক্যারিয়ার, ওইটার জন্য আমরা ওই সরাসরি খুব সহজে 6 ঘন্টার ভিতরে 8 ঘন্টার ভিতরে ঝিকরগাছা থেকে আমরা এই ফুলটা ক্যারি করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ক্যারিয়ারটা গদখালিতে আমাদের কোনো স্টেশন নেই, ওদেরকে আবার ক্যারি করে আমাদের ঝিকরগাছা স্টেশনে নিয়ে আসতে হবে, সেখানে র্যাপিডলি ওটা লোডেড করে এটা করতে হবে। তো আমরা যদি ওখানে একটা মানে ওটাকে কী বলে কোল্ড স্টোরেজ, ওটা যদি আমরা রাখতে পারি এবং ফুলের সংরক্ষণ করতে পারি এবং ফুলকে তরতাজা সজীব রাখতে পারি, তাহলে হয়তো আমাদের চাষিরা আরও ভালো মূল্য পাবে। সে ব্যাপারে আমরা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি, বিভিন্নভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। এছাড়া ঝিকরগাছা এবং চৌগাছা যারা রয়েছেন আপনার এলাকার মানুষজন, তারা তো বেশিরভাগই কৃষি কাজ করেন এবং কৃষি নিয়ে তাদের জীবনযাপন। কৃষির উন্নয়নে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনি যে 5 বছরের মেয়াদে এসেছেন এমন কোনো প্রতিশ্রুতি আছে কিনা কৃষকরা যেন আপনাকে মনে রাখে? আসলে জি, অবশ্যই কৃষি আমাদের প্রাণ। আপনি জানেন যে একসময় আমাদের দেশে 7.5 কোটি মানুষের খাদ্য সংস্থান করতে আমাদের প্রচুর খাদ্য আমদানি করতে হতো। এখন আমাদের দেশে 16.84 কোটি মানুষ, তাদের সমস্ত আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং ডাইভার্সিটিজ অফ ফুড গ্রেনস অ্যান্ড ফ্রুটস। এই যে আমাদের ওখানে প্রচুর পরিমাণে পেয়ারা হয়, প্রচুর পরিমাণে মালটা হয়, প্রচুর পরিমাণে ড্রাগন ফ্রুটস হয়, আনারস হয়। তো এগুলা যাতে আমরা প্রক্রিয়াজাত কারখানা করতে পারি এবং কৃষি যাতে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে আমি কৃষকদের সঙ্গে এবং যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি এবং আলোচনা চালাচ্ছি। নিশ্চয়ই আমার এই টেনিয়রের ভিতরে আমরা একটা ভালো কিছু করতে পারবো বলে আমি আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু ইকোনমিক জোন করার পরিকল্পনা করেছেন এবং বেশ কিছু জায়গায় ইতিমধ্যে চালু হয়ে গেছে। ঝিকরগাছায় কিন্তু একটি ইকোনমিক জোন করার কথা ছিল এবং বেশ কয়েক বছর আগে এটি পরিকল্পনা হয়েছে, সেটার কোনো অগ্রগতি হয়েছে কিনা? আমার এর সম্বন্ধে জানা নেই, তবে একটা ইকোনমিক জোন করতে গেলে যে পরিমাণ অবকাঠামো এবং যে পরিমাণ জমির প্রয়োজন হয়, সেটা আমাকে এটা লোকাল প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে জানতে হবে যে সে ধরনের সুযোগ আমাদের আছে কিনা, তারপরে আমি হয়তো সঠিকভাবে এটা জানতে পারবো বা এ ব্যাপারে কথা বলতে পারবো। আপনি যেহেতু আপনার এলাকাকে প্রতিনিধিত্ব করছেন, 300 আসনের একটি আসনের মুখ আপনি, তো মাননীয় প্রধানমন্ত্রী যে রূপকল্পটি ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তো আপনি আপনার জায়গা থেকে আপনার এলাকার মানুষদের স্মার্ট বাংলাদেশের অংশীদার করতে কি কি ভাবছেন বা কি কি প্ল্যানিং করেছেন, যদি একটু বিস্তারিত আমাদের বলেন। জি, আসলে আমাদের
স্মার্ট বাংলাদেশ, এটা আমরা প্রথমে ডিজিটাল বাংলাদেশ, এটা জননেত্রীর নেতৃত্বে আমাদের দেশের বিভিন্ন ডিজিটাল সেবা আমরা গ্রামীণ জনপদ ইভেন ইউনিয়ন থেকে আমরা এগুলো নিতে পারি। আজকাল আমরা জন্ম সনদ, বিভিন্ন রকম ইউটিলিটি বিল, জমির মিউটেশন, জমির খাজনা সব কিছু আমরা ডিজিটাল পদ্ধতিতে দিয়ে যাচ্ছি। অফিস আদালতের হয়রানি কমেছে। আসলে স্মার্ট বাংলাদেশ এটা যদি আমরা সফল রূপকল্প বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে আরও কেয়ারিং এবং শেয়ারিংয়ের ভিত্তিতে আমাদেরকে আরও এই ডিজিটাল সেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করে এবং আমাদের সে প্রশিক্ষিত জনবল তৈরি করে আমাদের ভিতরে সে উদ্যোগ এবং সচেতনতা বৃদ্ধি করে এটাই করা সম্ভব। সেই জন্য আমরা যেটা করব যে আমরা বিভিন্ন জায়গায়, আপনি জানেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে, বিভিন্ন আমাদের যশোরে আইটি পার্ক আছে, সেখানে আমরা প্রশিক্ষিত জনবল তৈরি করছি। আমাদের তরুণ জনগোষ্ঠী যাতে আউটসোর্সিং করে সফটওয়্যার, এটা আমরা বিশ্বাস করি যে আমাদের দেশে গার্মেন্টসের পরে সেকেন্ড রপ্তানি খাত হবে আইটি সেক্টর। তো এটার মাধ্যমে আমরা প্রশিক্ষিত জনবল তৈরি করে সেই স্মার্ট বাংলাদেশের যে ফল সেটা আমরা ভোগ করতে পারবো এবং আমরা আস্তে আস্তে আরও পৃথিবীতে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। এবারে কিছু প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো এবং খুব ছোট ছোট করে উত্তর নেব। অনেকগুলো প্রশ্ন আমার হাতে আছে এবং মজার কিছু প্রশ্ন আপনার জন্য রয়েছে। শুরুতে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি ডাক্তার নাকি এমপি? কোন পরিচয়ে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি প্রথমত একজন ডাক্তার, হৃদরোগ বিশেষজ্ঞ, দেন পরবর্তীতে আমি একজন জনপ্রতিনিধি। দুইটা সমন্বয়ে আমি একজন মানুষ। এমপি না হলে কি করতেন? আমি আমার পেশাকে আরও দৃঢ়তার সঙ্গে মানুষের ভিতরে সেবার কার্যক্রম আরও বাড়িয়ে দিতাম। যেহেতু এমপি হয়ে গেছেন এবং এমপি হওয়ার আগে আপনার একটি প্রতিশ্রুতি ছিল, সেটার ধারাবাহিকতা একটি প্রশ্ন, আপনি সবার নাকি সবার আপনি? না, আমি সবার হওয়ার চেষ্টা করব। আপনার শ্বশুর খুবই জনপ্রিয় একজন মানুষ এবং বাংলাদেশের একটি ইতিহাসের অংশ। তাকে নিয়ে আপনি গর্বিত না বিচলিত? না, তাকে নিয়ে আমি নিশ্চয় প্রাউড ফিল করি। আপনার ফাউন্ডেশনের কথায় আসি, ফাউন্ডেশনে যে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, এটা কি সত্যিকার অর্থে মানুষের সেবা নাকি বিজ্ঞাপন? না, কোনো বিজ্ঞাপন না, সত্যিকার অর্থেই মানুষের সেবা। তারপরে আরেকটি প্রশ্ন, আপনি ব্যক্তিগতভাবে যেহেতু রাজনীতির মাঠে ঢুকেই পড়েছেন, আপনি কি চান, প্রচার নাকি নীরবে কাজ করতে চান? আমি নীরবে কাজ করতে চাই, পাশাপাশি মানুষ জানুক যে আমি কাজ করছি। রাজনীতিতে আপনি কাকে অনুসরণ করেন? রাজনীতিতে অবশ্যই আমি শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের দেশকে স্বাধীন সোনার বাংলাতে পরিণত করতে চেয়েছিলেন। তার সেই স্বাধীন সোনার বাংলার প্রচারণায় এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। কোথায় বেশি সময় দেন, বাসায়, পরিবারে না আপনার এলাকার মানুষকে, যেহেতু দুটো দায়িত্ব এখন? বাসায় এবং পরিবারে তো সময় দেওয়া হয় না, প্রফেশনে সময় দেওয়া হয়, আর এখন জনপ্রতিনিধি হিসাবে এলাকাতে আমি বেশ সময় ব্যয় করি। স্মার্ট বাংলাদেশের পথে আমরা এগোচ্ছি। আপনি কি মনে করেন আপনার মেয়াদে আপনার এলাকার মানুষকে স্মার্ট বাংলাদেশের অংশীদার করতে পারবেন কিনা? আমরা আংশিক এবং যথেষ্ট চেষ্টা করব। কোন ব্র্যান্ডের গাড়ি পছন্দ আপনার? যে কোনো একটা সাধারণ গাড়ি, সাধারণত আমি মানুষকে বলি টয়োটা গাড়ি আমার পছন্দ। এবং সবশেষ প্রশ্ন, যেহেতু আপনি মানুষের চিকিৎসা সেবায় কাজ করছেন, জনপ্রতিনিধি হয়েছেন এবং অনেকগুলো কাজ বাবা মার নামে ফাউন্ডেশনও করেছেন, একসাথে সামলাচ্ছেন, জীবনে কি আপনি সুখী কিনা? আলহামদুলিল্লাহ, নিশ্চয় সুখী। সর্বশেষ আপনার ফ্লোর, আপনি আপনার এলাকাবাসীর জন্য যদি কিছু বলার থাকে এবং আপনার মেয়াদে আপনার ভাবনা তাদের নিয়ে। যে প্রিয় চৌগাছা এবং ঝিকরগাছাবাসী ভাই এবং বোনেরা, আপনারা আমাকে আপনাদের পবিত্র ভোট, আমানত এবং সমর্থন দিয়ে আমাকে আপনাদের জনপ্রতিনিধি করেছেন। আমি আপনাদের মাধ্যমেই আমার কাজের দিয়ে আপনাদের কাছে বেঁচে থাকতে চাই। আমি এই এলাকার মানুষের গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট এবং সর্বোপরি চিকিৎসা সেবা দিয়ে মানুষের যে কষ্ট, বিশেষ করে 50-এর পরে আমাদের অনেকে হৃদরোগে আক্রান্ত হয়, স্ট্রোকে আক্রান্ত হয়, কিডনি রোগী, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলার একটা সঠিক চিকিৎসা এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে প্রেসক্রিপশন এবং উপদেশের মাধ্যমে আপনাদের কষ্ট লাঘব করতে চাই। আপনারা যাতে অনেকদিন কর্মঠ থাকেন এবং আপনাদের এই চিকিৎসা ব্যয় থেকে আপনারা নিজেরা মুক্ত থাকতে পারেন, সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। আপনাদের সমর্থন, আপনাদের উপদেশ এবং পরামর্শ আমার পাথেয় থাকবে। আমি আপনাদের নিয়েই
আমার স্বপ্ন, আমার এই জনপ্রতিনিধি হিসাবে আমার সার্থকতা তখনই আসবে যদি আপনারা আমার মাধ্যমে উপকৃত হন এবং আমাকে সহায়তা এবং পরামর্শ সেবা দিয়ে আমার পাশে থাকেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মাঝেও আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল আইকেও ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন জনপ্রতিনিধি অনুষ্ঠান, এবং আজকের আয়োজনে আমাদের সাথে অতিথি হয়ে উপস্থিত ছিলেন যশোর 2 আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ তৌহিদুজ্জামান তুহিন। আগামী পর্বে নতুন কোনো জনপ্রতিনিধির সাথে আপনাদের দেখা করিয়ে দেব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।